নমস্কার। পড়ছি দশম পরিচ্ছেদ। সেই রাত্রে সরজু নিজের ঘরে ফিরিয়া আসিয়া কাঁদিয়া ফেলিয়া মনে মনে কহিল, আমি বিষ খেতে কিছুতেই পারব না। একা হলে মরতে পারতাম, কিন্তু আমি তো আর একা নই। আমি যে মা হয়ে সন্তান বধ করব কেমন করে? তাই সে মরিতে পারিল না। কিন্তু তাহার সুখের দিন যে নিঃশেষ হইয়াছে, তাহাতেও তাহার লেশমাত্র সংশয় ছিল না। গভীর রাত্রে চন্দ্রনাথ সহসা তাহার স্ত্রীর ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল এবং সমস্ত শুনিয়া উন্মত্ত আবেগে তাহাকে বক্ষে তুলিয়া লইয়া স্থির হইয়া রহিল। অস্ফুটে বারংবার কহিতে লাগিল, এমন কাজ কখনো করো না সরজু, কখনো না। কিন্তু ইহার অধিক সে তো আর কোনো ভরসাই দিতে পারিল না। তাহার এই বৃহৎ ভবনে এই হতভাগিনীর জন্য এতটুকু কোণের সন্ধানও তো সে খুঁজিয়া পাইল না, যেখানে সরজু তাহার লজ্জাহত বাংশ মুখখানি লুকাইয়া রাখিতে পারে। সমস্ত গ্রামের মধ্যে কোথাও এক বিন্দু মমতাও সে কল্পনা করিতে পারিল না, যাহার আশ্রয়ে সে তপ্ত অশ্রুরাশির একটি কণাও মুছিতে পারে। কাঁদিয়া কাটিয়া সে 7 দিনের সময় ভিক্ষা করিয়া লইয়াছে। ভাদ্র মাসের এই শেষ 7টি দিন সে স্বামীর আশ্রয়ে থাকিয়া চিরদিনের মতো নিরাশ্রিতা পথের ভিখারিণী হইতে যাইবে। ভাদ্র মাসে ঘরের কুকুর বিড়াল তাড়াইতে নাই, গৃহস্থের অকল্যাণ হয়। তাই সরজুর এই আবেদন গ্রাহ্য হইয়াছে। একদিন সে স্বামীর হাত ধরিয়া বলিল, আমার দুরদৃষ্ট আমি ভোগ করব, সেজন্য তুমি দুঃখ করো না। আমার মতো দুর্ভাগিনীকে ঘরে এনে অনেক সহ্য করেছ, আর করো না। বিদায় দিয়ে আবার সংসারী হও। আমার এমন সংসার যেন ভেঙে ফেলো না। চন্দ্রনাথ হেট মুখে নিরুত্তর হয়ে থাকে, ভালো মন্দ কোনো জবাবই খুঁজিয়া পায় না। তবে এই কথাটা তাহার মনে হইতেছে, আজকাল সরজু যেন মুখরা হইয়াছে, বেশি কিছু কথা কহিতেছে। এতদিন তাহার মনের মধ্যে যে ভয়টা ছিল, এখন তাহা নাই। দুদিন পূর্বেও সে মুখ ঢাকিয়া মুখোশ পরিয়া এ সংসারে বাস করিতেছিল, তখন সামান্য বাতাসেও ভয় পাইত। পাছে তাহার সদ্য আবরণ খসিয়া পড়ে, পাছে তাহার সত্য পরিচয় জানাজানি হইয়া যায়। এখন তাহার সে ভয় গিয়াছে, তাই এখন নির্ভয়ে কথা কহিতেছে। এ জীবনে তাহার যাহা কিছু ছিল, সেই স্বামী তাহার সর্বস্ব সমাজের আদালত ডিক্রি জারি করিয়া নিলাম করিয়া লইয়াছে। এখন সে মুক্ত ঋণ, সর্বস্বহীন সন্ন্যাসিনী। তাই সে স্বামীর সহিত স্বচ্ছন্দে কথা কহে, বন্ধুর মতো, শিক্ষকের মতো উপদেশ দিয়া নির্ভীক মতামত প্রকাশ করে। আর সেদিনের রাত্রে দুইজনকে ক্ষমা করিয়াছে। চন্দ্রনাথ বিষ খাইতে প্রলুব্ধ করিয়াছিল, তাহারে আত্মগ্লানি সরজুর সব দোষ ঢাকিয়া দিয়াছে। পরদিন প্রাতকাল হইতে হরকালী একখণ্ড কাগজে টিকিট আটিয়া স্বামীকে দিয়া মাথামুন্ডু কত কি লিখাইতেছিলেন। ব্রজকিশোর একবার জিজ্ঞাসা করিলেন, এত লিখে কি হবে? হরকালী তাড়া দিয়ে বলিলেন, তোমার যদি একটু বুদ্ধি থাকতো তাহলে জিজ্ঞাসা করতে না। একবার আমার কথা না শুনে এইটি ঘটেছে, আর কোনো বিষয়ে নিজের বুদ্ধি খাটাতে যেও না। হরকালী যাহা বলিলেন, সুবোধ শিশুর মতো ব্রজকিশোর তাহা লিখিয়া লইলেন। শেষ হইলে হরকালী স্বয়ং তাহা আদ্যপান্ত পাঠ করিয়া মাথা নাড়িয়া বলিলেন, ঠিক হয়েছে। নির্বোধ ব্রজকিশোর চুপ করিয়া রহিলেন। অপরাহ্নে হরকালী কাগজখানি হাতে লইয়া সরজুর কাছে আসিয়া কহিলেন, বৌমা, এই কাগজখানিতে তোমার নামটি লিখে দাও। কাগজ হাতে লইয়া সরজু মুখ পানে চাহিয়া কহিল, কেন মামিমা? যা বলছি তাই করো না বৌমা। কিসের নাম লিখে দিব তাও কি শুনতে পাবো না? হরকালী মুখখানা ভারী করিয়া কহিলেন, এটা বাছা তোমারই জন্য ভালো। তুমি এখানে যখন থাকবে না, তখন কোথায় কিভাবে থাকবে তাও কিছু আমরা সন্ধান নিতে যাব না।
তা বাছা, যেমন করেই থাকো না কেন, মাসে 5 টাকা করে খোরাকি পাবে, এ কি মন্দ? ভালো মন্দ সরজু বুঝিত, এবং এই হিতাকাঙ্ক্ষিনীর বুকের ভিতর যতটুকু হিত প্রচ্ছন্ন ছিল তাহাও বুঝিল। কিন্তু যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদী গর্ভে ভাঙিয়া পড়িতেছে, সে আর খান কতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চাহে না। সরজু সেই কথা ভাবিল, তথাপি একবার হরকালীর মুখের পানে চাহিয়া দেখিল। সেই দৃষ্টি, যে দৃষ্টিকে হরকালী সর্বান্তকরণে ঘৃণা করিতেন, ভয় করিতেন, আজিও তিনি এ চাহনি সহিতে পারিলেন না। চোখ নামাইয়া বলিলেন, বৌমা। হ্যাঁ মামিমা, লিখে দেই। সরজু কলম লইয়া পরিষ্কার করিয়া নিজের নাম সই করিয়া দিল। আজই 2রা আশ্বিন, সরজুর চলিয়া যাইবার দিন। প্রাতকাল হইতে ঝড় বৃষ্টি পড়িতেছিল। হরকালী চিন্তিত হইয়া পড়িলেন, পাছে যাওয়া না হয়। সমস্ত দিন ধরিয়া সরজু ঘরের দ্রব্য সামগ্রী গুছাইয়া রাখিতেছিল। মূল্যবান বস্ত্রাদি একে একে আলমারিতে বন্ধ করিল। সমস্ত অলঙ্কার লৌহ সিন্ধুকে পুরিয়া চাবি দিল। তাহার পর স্বামীকে ডাকিয়া আনিতে লোক পাঠাইয়া দিয়া নিজে ভূমিতলে পড়িয়া অনেক কান্না কাঁদিল। গৃহত্যাগের সময় যত নিকটে আসিতেছে, ক্লেশ তত অসহ্য হইয়া উঠিতেছে। এই 7 দিন যেভাবে কাটিয়াছিল, আজ সেভাবে কাটিবে বলে মনে হইতেছে না। তাহার শঙ্কা হইল, পাছে এই শেষ দিনটিতে ধৈর্যচ্যুতি ঘটে। যাইবার সময় পাছে নিতান্ত তাড়িত ভিক্ষুকের মতো দেখিতে হয়। আত্মসম্মানটুকুকে সে প্রাণপণে জড়াইয়া ধরিয়াছিল, সেইটুকুকে ত্যাগ করিতে কিছুতে তাহার প্রবৃত্ত হইল না। চন্দ্রনাথ আসিলে সে চোখ মুছিয়া উঠিয়া বসিল, বলিল, এসো, আজ আমার যাবার দিন। তখনও তাহার চক্ষুর পাতা আর্দ্র রহিয়াছে। চন্দ্রনাথ আরেক দিকে চাহিয়া বসিয়া রহিল। সরজু কাছে আসিয়া বলিল, এই চাবি নাও। যতদিন আর বিয়ে না করো, ততদিন অপর কাকেও দিও না। চন্দ্রনাথ রুদ্ধস্বরে কইল, যেখানে হয় রেখে দাও। সরজু হাত দিয়া টানিয়া চন্দ্রনাথের মুখ ফিরাইয়া ধরিয়া ঈষৎ হাসিয়া বলিল, কাঁদবার চেষ্টা করছ? চন্দ্রনাথের মনে হইল কথাটা বড় শক্ত বলা হইয়াছে। সরজু তখনই তাহার চক্ষু মুছাইয়া দিয়া আদর করিয়া বলিল, মনে করে দেখো, কোনোদিন একটা পরিহাস করিনি, তাই যাবার দিনে আজ একটা তামাশা করলাম, রাগ করো না। তাহার পর কহিল, যা কিছু ছিল সমস্ত বন্ধ করে আলমারিতে রেখে দিলাম। দেখো, মিছামিছি আমার একটি জিনিসও যেন নষ্ট না হয়। চন্দ্রনাথ চাহিয়া দেখিল, নিরাভরণা সরজুর হাতে শুধু 4-5 গাছি কাছের চুরি ছাড়া আর কিছুই নাই। সরজুর এ মূর্তি তাহার 2 চোখে শুলবিদ্ধ করিল। কিন্তু কি বলিবে সে? আজ 2খানা অলঙ্কার পরিয়া যাইবার প্রস্তাব করিয়া কি করিয়া সে এই দেবীর প্রতিমূর্তিটিকে অপমান করিবে? সরজু গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া পদধূলি মাথায় তুলিয়া লইয়া বলিল, আমি যাচ্ছি বলে অনর্থক দুঃখ করো না, এতে তোমার হাত নেই, আমি তা জানি। চন্দ্রনাথ এতক্ষণ পর্যন্ত সহ্য করিয়াছিল, আর পারিল না, ছুটিয়া পলাইয়া গেল। সন্ধ্যার পূর্বে গাড়ির সময়, স্টেশনে যাইতে হইবে। বৃষ্টি আসিয়াছে। বাটির বৃদ্ধ সরকার 2-1খানি কাপড় গামছায় বাঁধিয়া কোচম্যানের কাছে গিয়া বসিল। সেই সীতাদেবীর কথা বোধ করি তাহার মনে পড়িয়াছিল, তাই চোখের জলও প্রবল হইয়া গড়াইয়া করিতেছিল। চক্ষু মুছিয়া মনে মনে কহিল, ভগবান, আমি ভৃত্য, তাই আজ আমার এই শাস্তি। যাইবার সময় সরজু হরকালীর মনের ভাব বুঝিয়া ডাকিয়া প্রণাম করিল। পদধূলি গ্রহণ করিয়া বলিল, মামিমা, বাক্সটা একবার দেখো। হরকালী অপ্রতিভ হইলেন, না 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 না, থাক। ততক্ষণে কিন্তু টিনের বাক্স উন্মোচিত হইয়া হরকালীর দৃষ্টি আকর্ষণ করিল। লোভ সংবরণ করা অসম্ভব। বক্র দৃষ্টিতে তিনি দেখিলেন, ভিতরে 2-1 জোড়া সাধারণ বস্ত্র, 2-3টা পুস্তক, কাগজে আবৃত 2খানা ছবি, আরো 2-1টা কি রহিয়াছে। সরজু কহিল, শুধু এই আছে। হরকালী ধীরে ধীরে সরিয়া গেলেন। সন্ধ্যার পূর্বেই সরজু গাড়িতে উঠিয়া বসিল।
কোচম্যান গাড়ি হাঁকাইয়া ফটক বাহিয়া দ্রুত ছুটিয়া বাহির হইয়া পড়িল। দ্বিতলের জানালা খুলিয়া মণিশঙ্কর তাহা দেখিলেন। আজ তাহার হঠাৎ মনে হইল, বুঝি কাজটা ভালো হইল না। একাদশ পরিচ্ছেদ। সমস্ত রাত্রি মণিশঙ্কর ঘুমাইতে পারিলেন না। সারা রাত্রি ধরিয়াই তাহার দুই কানের মধ্যে একটা ভারী গাড়ির গভীর আওয়াজ গুম গুম শব্দ করিতে লাগিল। প্রত্যুষেই শয্যা ত্যাগ করিয়া বাহিরে আসিলেন। দেখিলেন গেটের উপর একজন অপরিচিত লোক দিনবেশে অর্ধ সুপ্তাবস্থায় বসিয়া আছে। কাছে যাইতে এই লোকটা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি একজন পথিক। মণিশঙ্কর চলিয়া যাইতেছিলেন। সে পিছন হইতে ডাকিল, মণিশঙ্কর বাবুর বাড়ি কি এই? তিনি ফিরিয়া বলিলেন, এই। তাহার সহিত কখন দেখা হতে পারে বলে দিতে পারেন? আমার নাম মণিশঙ্কর। লোকটা সসম্ভ্রমে নমস্কার করিয়া বলিল, আপনার কাছে এসেছি। মণিশঙ্কর তাহার আপাদমস্তক বারবার নিরীক্ষণ করিয়া বলিলেন, কাশী থেকে কি আসছো বাবু? আগে হ্যাঁ। দয়াল পাঠিয়েছে? আগে হ্যাঁ। টাকার জন্য এসেছো? আগে হ্যাঁ। মণিশঙ্কর মৃদু হাসিয়া বলিলেন, তবে আমার কাছে কেন? আমি টাকা দেব তাই কি তুমি মনে করেছ? লোকটি ঘাড় নাড়িয়া কহিল, না, দয়াল ঠাকুর বলে দিয়েছেন আপনি টাকা পাবার সুবিধা করে দিতে পারবেন। মণিশঙ্কর ভ্রু কুঞ্চিত করিয়া বললেন, পারবো, তবে ভেতরে এসো। দুইজনে নির্জন কক্ষে দ্বার রুদ্ধ করিয়া বসিলেন। মণিশঙ্কর বলিলেন, সমস্ত তবে সত্য? সমস্ত সত্য। এই বলিয়া সে কয়েকখানা পত্র বাহির করিয়া দিল। মণিশঙ্কর তাহা আগাগোড়া পাঠ করিয়া বলিলেন, তবে বৌমার দোষ কি? তার দোষ নেই, কিন্তু মায়ের দোষে মেয়েও দোষী হয়ে পড়েছে। তবে যার নিজের দোষ নেই তাকে কি জন্য বিপদগ্রস্ত করছো? আমারও উপায় নেই, টাকার জন্য সব করতে হয়। মণিশঙ্কর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, দেখো বাপু, এর দুর্নাম প্রকাশ পেলে আমার অত্যন্ত লজ্জার কথা। চন্দ্রনাথ আমার ভ্রাতুষ্পুত্র। রাখাল দাস মাথা নাড়িয়া দৃঢ়ভাবে কহিল, আমি নিরুপায়। সে কথা তোমার দিকে তাকালেই জানা যায়। ধরো টাকা যদি আমি নিজেই দেই তাহলে কিরকম হয়? ভালোই হয়, আর ক্লেশ স্বীকার করে চন্দ্রনাথ বাবুর নিকট যেতে হয় না। টাকা পেলেই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে, আর কোনো কথা প্রকাশ করবে না? এ নিশ্চয়? নিশ্চয়। কত টাকা চাই? অন্তত 2 সহস্র। মণিশঙ্কর বাহিরে গিয়া নায়েব লক্ষ্মীনারায়ণকে ডাকিয়া 2-3টি কথা বলিয়া দিলেন। তাহার পর ভিতরে আসিয়া 1 সহস্র করিয়া 2খানি নোট বাক্স খুলিয়া রাখাল দাসের হাতে দিয়া বলিলেন, এখান থেকে 10 ক্রোশ দূরে সরকারি খাজনা ঘর, সেখানে ভাঙিয়ে নিও। আর কোথাও ভাঙানো যাবে না। আর কখনো এদিকে এসো না। আমি তোমার উপর সন্তুষ্ট নই, তাই আর যদি কখনো এদিকে আসবার চেষ্টা করো জীবিত ফিরতে পারবে না, তাও বলে দিলাম। রাখাল দাস চলিয়া গেল। প্রাণপণে হাঁটিয়া অপরাহ্নে সে শহরে উপস্থিত হইল। তখন কাছারি বন্ধ হইয়াছে, কোনো কাজ হইল না। পরদিন সময়ে রাখাল দাস খাজাঞ্চির নিকট 2খানি 1000 টাকার নোট দিয়া কহিল, টাকা চাই। খাজাঞ্চি বাবু নোট 2খানি ঘুরিয়া ফিরিয়া দেখিয়া, বসো বলিয়া বাইরে গিয়া একজন পুলিশের দারোগা সঙ্গে লইয়া ফিরিয়া আসিয়া রাখালকে দেখাইয়া দিয়া বলিলেন, এই নোট চুরি হয়েছে। জমিদার মণিশঙ্কর বাবুর লোক বলছে, কাল সকালে ভিক্ষার ছল করে তার ঘরে ঢুকে এই 2খানি নোট চুরি করেছে। নোটের নম্বর মিলছে। রাখাল দাস কহিল, জমিদার বাবু নিজে দিয়েছেন। খাজাঞ্চি কহিল, বেশ, হাকিমের কাছে বলো। যথাসময়ে হাকিমের কাছে রাখাল বলিল, যার টাকা তাকে জিজ্ঞাসা করলে সমস্ত পরিষ্কার হবে। বিচারের দিন ডেপুটির আদালতে জমিদার মণিশঙ্কর উপস্থিত হইয়া হলফ লইয়া বলিলেন, তিনি লোকটাকে জীবনে কখনো দেখেন নাই। নোট তাহারই বাক্সে ছিল, কাহাকেও দেন নাই। রাখাল নিজেকে বাঁচাইবার জন্য অনেক কথা কহিতে চাহিল। হাকিম তাহা কত লিখিয়া লইলেন। কতক বা মণিশঙ্করের উকিল মুক্তার গোলমাল করিয়া দিল। মোটের উপর
কথা কেহই বিশ্বাস করিল না। ডেপুটি তাহার 2 বৎসর সশ্রম কারাবাসের হুকুম করিলেন। দ্বাদশ পরিচ্ছেদ। হরিদয়ালের বাটিতে পুরাতন দাসীটি পর্যন্ত নাই। বামুন ঠাকুরন তো সম্পূর্ণ নিরুদ্দেশ। সরজু যখন প্রবেশ করিল তখন বাটিতে কেহ নাই, শূন্য বাটি হাহা করিতেছে। বৃদ্ধ সরকার কাঁদিয়া কহিল, মা, আমি তবে যাই। সরজু প্রণাম করিয়া নতমুখে দাঁড়িয়া রহিল। সরকার কাঁদিতে কাঁদিতে প্রস্থান করিল। দয়াল ঠাকুরের আগমন পর্যন্ত অপেক্ষা করিতে পারিল না, ইচ্ছাও ছিল না। সন্ধ্যার সময়ে দয়াল বাটি আসিলেন। সরজুকে দয়াল বসিয়া থাকিতে দেখিয়া বলিলেন, কে? সরজু প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল, মুখ তুলিয়া বলিল, আমি। সরজু! দয়াল বিস্মিত হইয়া মনোযোগ সহকারে দেখিলেন সরজুর গাত্রে একখানিও অলঙ্কার নাই, পরিধেয় বস্ত্র সামান্য, দাস দাসী কেহ সঙ্গে আসে নাই, অদূরে একটা বাক্স মাত্র পড়িয়া আছে। ব্যাপারটা সমস্ত বুঝিয়া লইয়া বিদ্রুপ করিয়া বলিলেন, যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে, তাড়িয়ে দিয়েছে। সরজু মৌন হইয়া রহিল। দয়াল ঠাকুর তখন অতিশয় কর্কশ কণ্ঠে কহিলেন, এখানে তোমার স্থান হবে না। একবার আশ্রয় দিয়ে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আর নয়। সরজু মাথা হেঁট করিয়া জিজ্ঞাসা করিল, মা কোথায়? সে পালিয়েছে, আমাকে ডুবিয়ে দিয়ে সরে পড়েছে। যেমন চরিত্র সেই রূপ পড়েছে। রাগে তাহার সর্বাঙ্গ পুড়িয়া যাইতেছিল। হঠাৎ ব্যঙ্গ করিয়া বলিয়া উঠিলেন, বলা যায় না, হয়তো কোথাও খুব সুখেই আছে। সেইখানে সরজু বসিয়া পড়িল। সে যে অবশেষে তাহার মায়ের কাছে ফিরিয়া আসিয়াছিল। দয়াল বলিতে লাগিলেন, আমি তোমাকে স্থান দিয়ে জাত হারাতে চাইনে। যারা আদর করে নিয়ে গিয়েছিল শেষকালে তারা কি তোমার মাথা রাখবার একটু করেও বেঁধে দিতে পারেনি? তাই রেখে গেছে আমার কাছে। যাও এখান থেকে। এবার সরজু কাঁদিয়া ফেলিল, বলিল, দাদামশাই, মা নেই, আমি যাব কোথায়? হরিদয়ালের শরীরে আর মায়া মমতা নাই। তিনি স্বচ্ছন্দে বলিলেন, কাশীর মতো স্থানে তোমাদের স্থানের অভাব হয় না, সুবিধা মতো একটা খুঁজে নিও। তিনি নাকি বড় জ্বালায় জ্বলিতেছিলেন, তাই এমন কথাটা কহিতে পারিলেন। সরজুর স্বামী তাহাকে গৃহে স্থান দেন নাই, হরিদয়াল দিবেন কেন? ইহাতে তাহাকে দোষ দিবার কিছু নাই, সরজু তাহা বুঝিল। কিন্তু তাহারও যে আর দাঁড়াইবার স্থান নাই। স্বামীর গৃহে দুদিনের আদর যত্নে অতিথির মতো গিয়াছিল, এখন বিদায় হইয়া আসিয়াছে। এ সংসারে সেই যত্নপরায়ণ গৃহস্থ আর ফিরিয়া দেখিবে না। অতিথিটি কোথায় গেল? বড় যাতনায় তাহার নিরবশ্রু গণ্ড বহিয়া পড়িতেছিল। এই তাহার 17 বছর বয়স, তাহার সব স্বাদ থুরাইয়াছে। মাতা নাই, পিতা নাই, স্বামী পরিত্যাগ করিয়াছেন, দাঁড়াইবার স্থান নাই, আছে শুধু কলঙ্ক, লজ্জা আর বিপুল রূপ যৌবন। এ নিয়ে বাঁচা চলে, কিন্তু সরজুর চলে না। সে ভাবিতেছিল, তাহার কত আয়ু, আর কতদিন বাঁচিতে হইবে। যতদিন হোক, আজ তাহার নূতন জন্মদিন। যদিও দুঃখ কষ্টের সহিত তাহার পূর্বেই পরিচয় ঘটিয়াছে, কিন্তু এরূপ তীব্র অপমান এবং লাঞ্ছনা কবে সে ভোগ করিয়াছে? দয়াল ঠাকুর উত্তরোত্তর উত্তেজিত কণ্ঠে কথা কহিতেছিলেন। এবার চিৎকার করিয়া উঠিলেন, বসে রইলে যে? সরজু আকুলভাবে জিজ্ঞাসা করিল, কোথায় যাব? আমি তার কি জানি? সরজু রুদ্ধ কণ্ঠে বলিল, দাদামশাই, আজ রাত্রি শুধু। দূর দূর, এক দণ্ডও না। এবার সরজু উঠিয়া দাঁড়াইল। চকিতে মনে একটু সাহস হইল। মনে করিল, যাহার কাছে শত অপরাধেও ভিক্ষা চাহিবার অধিকার ছিল, তাহার কাছেই যখন চাই নাই, তখন পরের কাছে চাহিব কি জন্য? মনে মনে বলিল, আর কিছু না থাক, কাশীর গঙ্গা তো এখনো শুকায় নাই। সে সমাজের ভয়ও করে না, তাহার জাতীয় যায় না। এ দুঃখের দিনে একই দুঃখী মেয়েকে স্বচ্ছন্দে কোলে তুলিয়া লইবে। আমার আর কোথাও আশ্রয় না থাকে, সেখানে থাকিবেই। সরজু চলিতে লাগিল, কিন্তু চলিতে পারিল না, আবার বসিয়া পড়িল।
দয়াল ঠাকুর ভাবিলেন এমন বিপদে তিনি জন্মে পড়েন নাই। তাহার গলাটা শুকাইয়া আসিতেছিল। পাছে অবশেষে দমিয়া পড়েন। এই ভয়ে চিৎকার করিয়া কহিলেন, অপমান না হলে বুঝি যাবে না, এই বেলা দূর হও। এমন সময় সহসা বাইর হইতে ডাক আসিল, বাবাজি। হরিদয়াল ব্যস্ত হইয়া উঠিলেন, ওই বুঝি খরু আসছে। বলিতে বলিতেই কৈলাসচন্দ্র এক হাতে দাবার পুটুলি, অপর হাতে হুকা লইয়া ভিতরে প্রবেশ করিলেন। তিনি যে এইমাত্র আসিয়াছিলেন তাহা নহে। গোলমাল শুনিয়া বাহিরে দাঁড়াইয়া হরিদয়ালের তিরস্কার আর গালিগালাজ শুনতেছিলেন। তাই যখন ভিতরে প্রবেশ করিলেন তখন হাতে দাবার পুটুলি ও হুকা ছিল, কিন্তু মুখে হাসি ছিল না। সুজা সরজুর কাছে আসিয়া দাঁড়াইয়া কহিলেন, সরজু যে, কখন এলে মা? সরজু কৈলাস খরুকে চিনিত, প্রণাম করিল। তিনি আশীর্বাদ করিলেন, এসো মা এসো, তোমাদের ছেলের বাড়িতে না গিয়ে এখানে কেন মা? তাহার পর হুকা নামাইয়া রাখিয়া সরজু টিনের বাক্সটা একেবারে কক্ষে তুলিয়া লইয়া বলিলেন, চলো মা, সন্ধ্যা হয়। কথাগুলো তিনি এরূপভাবে কহিলেন যেন তাহাকে লইবার জন্য আসিয়াছিলেন। সরজু কোনো কথাই পরিষ্কার বুঝিতে পারিল না, পদমুখে বসিয়া রহিল। কৈলাসচন্দ্র ব্যস্ত হইয়া কহিলেন, তোর বুড়ো ছেলের বাড়ি যেতে লজ্জা কি? সেখানে কেউ তোকে অপমানের কথা বলবে না। মা বেটায় মিলে নতুন করে ঘর কন্যা করব। চল মা, দেরি করিস নে। সরজু তথাপি উঠিতে পারিল না। হরিদয়াল হাঁকিয়া বলিলেন, খুড়ু কি করছ? কিছু না বাবাজি। কিন্তু তখনই সরজুর খুব নিকটে আসিয়া হাতখানি প্রায় ধরিয়া ফেলিবার মতো করিয়া নিতান্ত কাতরভাবে বলিলেন, চল না মা, বসে বসে কেন মিছে কটু কথা শুনছিস? সরজু উঠিয়া দাঁড়াইল দেখিয়া হরিদয়াল কহিলেন, খুড়ু কি একে বাড়ি নিয়ে যাচ্ছ? খুড়ু জবাব দিলেন, না বাবা, রাস্তায় বসিয়ে দিতে যাচ্ছি। ব্যঙ্গোক্তি শুনিয়া হরিদয়াল বিরক্ত হইয়া বলিলেন, কিন্তু খুড়ু, কাজটি ভালো হচ্ছে না, কাল কি হবে ভেবে দেখো। কৈলাস তার উত্তর দিলেন না, কিন্তু সরজুকে কহিলেন, শিগগির চল না মা, নইলে আবার হয়তো কি বলে ফেলবে। সরজু দরজার বাহিরে আসিয়া করিল। কৈলাসচন্দ্র ঘাড়ে বাক্স লইয়া পশ্চাতে চলিলেন। হরিদয়াল পিছন হইতে কহিলেন, খুড়ু শেষে কি যাত্রা দেবে? কৈলাসচন্দ্র না ফিরিয়াই বললেন, বাবাজি, নাও তো দিতে পারি, আমাদের সঙ্গে তবে আহার বন্ধ হলো। কৈলাসচন্দ্র এবার ফিরিয়া দাঁড়াইলেন, বলিলেন, কবে কার বাড়িতে দয়াল? কৈলাস খুড়ু পাত পেতেছে। তা না পাতো, কিন্তু সাবধান করে দিচ্ছি। কৈলাস ভ্রুকুঞ্চিত করিলে। তাহার সুদীর্ঘ কাশিবাসীর পক্ষে আজ তাহার এই প্রথম ক্রোধ দেখা দিল। বলিলেন, হরিদয়াল, আমি কি কাশীর পাণ্ডা না যজমানের মন যুগী অন্যের সংস্থান করি? আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমি যা ভালো বুঝি চিরদিন তাই করেছি, আজও তাই করব। সেজন্য তোমার দুর্ভাবনার আবশ্যক নেই। হরিদয়াল শুষ্ক হইয়া কহিলেন, তোমার ভালোর জন্য। থাক বাবাজি, যদি 65 বছর তোমার পরামর্শ না নিয়ে কাটাতে পেরে থাকি, তখন বাকি 2-4 বছর পরামর্শ না নিলেও আমার কেটে যাবে। যাও বাবাজি, ঘরে যাও। হরিদয়াল পিছাইয়া পড়িলেন। কৈলাসচন্দ্র বাড়িতে পৌঁছাইয়া বাক্স নামাইয়া সহজভাবে বলিলেন, এ ঘর বাড়ি সব তোমার মা, আমি তোমার ছেলে। বুড়োকে একটু একটু দেখো, আর তোমার নিজের ঘর কন্যা চালিয়ে নিও। আর কি বলবো? কৈলাসের আর কোনো কথা কইবার ছিল কিনা বলিতে পারি না, কিন্তু সরজু বহুক্ষণ অবধি অশ্রু মুছিতে মুছিতে ভাবিয়া দেখিল তাহার কোনো কথাই আর বলিবার নাই। সরজু আশ্রয় পাইল। এতক্ষণ মনোযোগ দিয়ে উপন্যাসটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী অংশ শোনার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।